গুড মর্নিং ক্লাস। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আচ্ছা স্টুডেন্টস, গত ক্লাসে কিন্তু আমরা এই যে কৃষিজ ফসল তার মধ্য থেকে ধান চাষ নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। পশ্চিমবঙ্গের যে প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলি আছে তার মধ্যে কৃষিজ ফসল ধান, সেই ধান সম্পর্কে কিন্তু আমি তোমাদের আগের ক্লাসে বিস্তারিত বলেছিলাম। আমি একটু দেখি তোমরা বাড়িতে কে কেমন পড়াশোনা করেছো। দেখি আমাকে একটু উত্তর বলো তো। বলো, পশ্চিমবঙ্গের কোন জেলাতে সব থেকে বেশি ধান চাষ হয়, বা সেই জেলাকে কিন্তু পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয়? বলো। ভেরি গুড। পূর্ব বর্ধমান জেলাকে ধানের ভান্ডার বলা হয়, তাই তো? আচ্ছা, এবারে আমাকে বলো, ভারতবর্ষের যে ধান গবেষণাগার কেন্দ্র সেটা কোথায় অবস্থিত? ভেরি গুড, উড়িষ্যার কটক। বাহ, এই তো, তোমরা তাহলে নিশ্চয়ই পড়েছো। আচ্ছা, এবারে আমাকে বলো তোমরা কেউ যে খারিফ শস্য, এই শস্যটা আহ, কোন ঋতুতে চাষ করা হয়, এবং প্রধান উৎপন্ন যে খাদ্যশস্য সেটা কি? বর্ষাকালে। ভেরি গুড। বর্ষাকালে কিন্তু এই খারিফ শস্যটা চাষ করা হয়ে থাকে বৃষ্টির জলের উপর নির্ভর করে, তাই তো? আর প্রধান ফসল কিন্তু হলো আমন ধান। ঠিক আছে। আচ্ছা স্টুডেন্ট, আজকে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের কৃষিজ ফসলের মধ্যে পাট নিয়ে আলোচনা করব। ঠিক আছে। পাট উৎপাদনে কিন্তু ধানের মতোই সারা ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে। আচ্ছা, তাহলে স্টুডেন্ট, আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি পাঠ নিয়ে। ঠিক আছে, দেখো, এই যে পাট চাষ, এই পাট চাষটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশে প্রাথমিকভাবে শুরু করেছিল ব্রিটিশরা। ঠিক আছে। বাংলাদেশ বিভাজনের পর বেশিরভাগ যে পাট অঞ্চল সেটা কিন্তু বাংলাদেশে চলে যায়। দেখো, দেশ ভাগের আগে কিন্তু সমগ্র বাংলাটা একসাথে ছিল, পূর্ব বাংলা পশ্চিম বাংলা সব একসাথে ছিল। তখন কিন্তু বেশিরভাগ যে পাট উৎপাদক অঞ্চল সেটা কিন্তু বাংলাদেশের মধ্যে ছিল। ঠিক আছে। এই যে ভাগ হয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গের সাথে আলাদা হয়ে গেছে বাংলাদেশ। এই ভাগ হয়ে যাওয়ার ফলে এই যে পাট যে অঞ্চলটা বেশি বাংলাদেশের হাতে চলে যায়। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশে কিন্তু পাট উৎপাদনটা বেশি হয়। আচ্ছা, দেখো, ভারতের যে কৃষি মন্ত্রক রয়েছে সেই কৃষি মন্ত্রকের তথ্য অনুসারে পশ্চিমবঙ্গের পাট উৎপাদন হয় প্রায় 5.99 লক্ষ হেক্টর জমিতে। ঠিক আছে। পাট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অর্থকারী এবং বাণিজ্যিক ফসল। আচ্ছা, তোমরা আমাকে বলো, আমি কিন্তু অর্থকারী ও বাণিজ্যিক ফসল কাকে বলে সেটা তোমাদের আগে বলেছিলাম। বলো আমাকে কেউ একজন। পাটকে কেন অর্থকারী বাণিজ্যিক ফসল বলবো? অর্থ আছে, তাই তো? ভেরি গুড। দেখো, পাট চাষ করে বা পাট থেকে উৎপন্ন দ্রব্য কিন্তু বাইরে বা বাজারে বিক্রি করে বা বিদেশে বিক্রি করে প্রচুর অর্থ হাতে আসে। ঠিক আছে, তাই আমরা পাটকে অর্থকারী ও বাণিজ্যিক ফসল বলবো। তারপরে দেখো, এই যে পাট চাষ, পাট চাষের ফলে যে উৎপন্ন দ্রব্য, সেই দ্রব্যগুলো কিন্তু খুবই পরিবেশ বান্ধব, অর্থাৎ পরিবেশের ক্ষতি কিন্তু একদমই করে না। ঠিক আছে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, পাটজাত দ্রব্যের মধ্যে পাটের ব্যাগ, হ্যাঁ, এছাড়া কার্পেট, এগুলো কিন্তু বস্তা, এগুলো কিন্তু পরিবেশ বান্ধব। কিন্তু বর্তমানে কিন্তু আমরা এগুলো খুব কম ব্যবহার করি, তাই না? বর্তমানে আমরা প্লাস্টিক জাতীয় দ্রব্য বেশি ব্যবহার করছি, কিন্তু এটা পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকারক। ঠিক আছে। দেখো, পাট ভারতে কিন্তু সব থেকে বেশি উৎপন্ন হয় আমাদের এই পশ্চিমবঙ্গে। ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম? যে ব্রিটিশরাই কিন্তু পাট চাষে প্রথম আমাদের উৎসাহ দান করেছিল, তাই তো? আর পাট চাষ কিন্তু যথেষ্ট পরিবেশ বান্ধব। বর্তমানে কিন্তু এই পাট চাষকে আরো বেশি পরিমাণে আহ, উৎসাহিত করা হচ্ছে। বর্তমানে আমাদের এই পরিবেশ কিন্তু সংকটে রয়েছে, তাই না?
এই প্লাস্টিক, নোংরা আবর্জনা ইত্যাদির ফলে কিন্তু পরিবেশ দূষিত হচ্ছে। সেই দূষণের হাত থেকে রক্ষা করার জন্যে কিন্তু পাট চাষকে পুনরায় বা আরো ভালো করার জন্যে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। আচ্ছা, পাটের ব্যবহার। দেখো স্টুডেন্ট, পাট কিন্তু যে আঁশ ছাড়িয়ে হয়, পাটের গাছ থেকে আঁশ ছাড়িয়ে পাটের তৈরি হয় এবং সেখান থেকে কিন্তু অনেক জিনিস তৈরি হয়। আর এই পাটের আঁশটা কিন্তু এত ভালো যে অন্যান্য আঁশের সাথে কিন্তু খুব সহজেই এই আঁশটা মিশে যায়। তার ফলে টেক্সটাইল যত বা কাপড় জামা তৈরিতেও কিন্তু বর্তমানে এই পাটের ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? এছাড়া আমরা কি দেখেছি বলো, কেউ আমাকে বলো যে পাট গাছের ছাল দিয়ে কি তৈরি হয়? তোমরা কি দেখেছো? বস্তা, ভেরি গুড। বস্তা দেখেছো, তিরপল, চট, দড়ি, দড়ি দেখেছো তো? পাটের দড়ি হয়। আচ্ছা, ভেরি গুড। দেখো, এগুলো তো হয়ই। ইদানিং পাট থেকে কিন্তু কার্পেট তৈরি হচ্ছে, কাগজ বা শৌখিন দ্রব্যও কিন্তু তৈরি হয়। বাড়ির মেঝেতে দেখবে বা বারান্দায় দেখবে কার্পেট পাতানো থাকে, সেগুলোও কিন্তু এই পাটজাত দ্রব্য দিয়ে তৈরি হয়। ঠিক আছে? এছাড়া পাট আঁশ ছাড়িয়ে নেওয়ার পর যে পাট কাঠিটা থাকে, সেই কাঠিটা কিন্তু অনেকে আবার জ্বালানি হিসেবেও কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে? এছাড়া পাট কাঠি থেকে চারকোল প্রস্তুত করা হচ্ছে, দাঁতের মাজন, জল পরিশোধক যন্ত্র, মুখের প্রসাধন ইত্যাদি কিন্তু প্রস্তুত করা হচ্ছে এই পাটের ছাল দিয়ে। ঠিক আছে? বা পাটের আঁশ দিয়ে। আচ্ছা, তোমরা আমাকে কেউ বলো, তোমরা কখনো এই যে পাটের শাক হয়, পাট শাক হয়, এটা খেয়েছো? যে পাতাটা কিন্তু পাট শাক হিসেবে কিন্তু আমরা খাই। তোমরা খেয়েছো? খেয়েছো তো? খেতে কেমন? ভালো খেতে। আচ্ছা, এই শাকও কিন্তু খুবই উপকার আমাদের শরীরের জন্য এবং এটা আমরা প্রায়শই পাট শাক খেয়ে থাকি। আচ্ছা, এই যে পাটের যে দ্রব্যগুলো তৈরি হচ্ছে, এই দ্রব্যগুলো কিন্তু বর্তমানে অনেকটা ব্যবহার কমে আসছে। বাজারে এর বিকল্প কিছু ও জিনিস এসেছে, যার ফলে কিন্তু এই পাটজাত দ্রব্য ব্যবহার কমে যাচ্ছে। আর যে বিকল্প জিনিসগুলো এসছে সেগুলো কিন্তু পরিবেশ বান্ধব নয়, অর্থাৎ পরিবেশ দূষণ করে। যেমন কি, কেউ একজন বলো। চটের থলির বদলে প্লাস্টিকের থলি, তাই তো? এটা আমরা সকলেই ব্যবহার করি, কিন্তু এগুলো কিন্তু পরিবেশের জন্য খুবই খারাপ। আচ্ছা, এরপরে স্টুডেন্ট দেখো, কি কি ধরনের পাট আমাদের এই রাজ্যে চাষ করা হয়, অর্থাৎ পাটের যে জাত সেটা কিন্তু দু রকমের হয়। ঠিক আছে? দু ধরনের পাট কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে আমরা লক্ষ্য করতে পারি। এক, অনুন্নত সাদা পাট, আর দুই, তোষা পাট। দেখো, যেটা অনুন্নত সাদা পাট সেটা কিন্তু একটু নিচু জলাভূমিতে, অর্থাৎ যেখানে একটু গভীর জল, সেখানে কিন্তু এই সাদা পাটটা ভালো হয়। কিন্তু সাদা পাট আবার অতটা উন্নত না, অনুন্নত। আচ্ছা, দু নম্বর কি, তোষা পাট। তোষা পাটটা স্টুডেন্ট, এটা কিন্তু সব থেকে বেশি উৎপন্ন হয় পশ্চিমবঙ্গে এবং এটা কিন্তু উন্নত পাট। কিছুটা উঁচু জমিতে হয়। বর্ষার সময় কিন্তু এইসব জমি যখন জলে ভর্তি থাকে, তখন কিন্তু পাট চাষ খুব ভালো হয়। ধানের মতোও কিন্তু স্টুডেন্ট পাট চাষে প্রচুর জলের প্রয়োজন হয় এবং আর্দ্র উষ্ণতাযুক্ত অঞ্চলেও কিন্তু পাট চাষ ভালো হয়ে থাকে। তাহলে আমরা কি জানলাম? যে পশ্চিমবঙ্গে দু ধরনের পাট চাষ হয়ে থাকে। এক, অনুন্নত সাদা পাট, আর দুই, তোষা পাট, যে পাটটা কিন্তু খুবই উন্নত। ঠিক আছে? এরপরে স্টুডেন্ট, আমরা এই যে পশ্চিমবঙ্গে পাট চাষ হচ্ছে, এই পাট চাষের অনুকূল বা ভৌগোলিক পরিবেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে স্টুডেন্টস? এখন দেখো, এই পাট যে চাষ, সেই পাট চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। এই অনুকূল ভৌগোলিক পরিবেশকে স্টুডেন্ট আমরা কিন্তু দুটি ভাগে ভাগ করতে পারি। কি কি তোমরাই আমাকে বলো। একটা পরিবেশগত, সেটাকে আমরা কি বলবো? প্রাকৃতিক পরিবেশ, ভেরি গুড। আর একটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি কি আসে?
জলবায়ু। জলবায়ু, মাটি, জমি, তাই তো? জলবায়ুর মধ্যে কিন্তু আবার বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা এইসব বিষয়গুলো কিন্তু আসে। আচ্ছা, আর অর্থনৈতিক পরিবেশ, শ্রমিক, আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, মূলধন, বাজার ও উন্নত পরিবহন, তাই না? এইগুলো কিন্তু সবই অর্থনৈতিক পরিবেশের মধ্যে আসছে। প্রথমে স্টুডেন্ট আমরা এই যে প্রাকৃতিক পরিবেশ, এই প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে একটু আধটু জানবো। তোমরা দেখো, পাট উৎপাদনে অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ। প্রথমে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা আগেই বললাম, জলবায়ু, মাটি, ভূমির প্রকৃতি, ঠিক আছে, এইগুলো কিন্তু আসে। প্রথমে আমরা জানবো যে পাট চাষে কেমন জলবায়ু প্রয়োজন, অর্থাৎ বৃষ্টিপাত কেমন বা উষ্ণতা কেমন, এগুলো সম্পর্কে জানবো। দেখো, পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে যেসব জায়গায় 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উষ্ণতা রয়েছে এবং 100 থেকে 200 সেমি বৃষ্টিপাত হয়, সেই সব অঞ্চলে কিন্তু পাট চাষটা খুব ভালো হয়। তাহলে বৃষ্টিপাত 100 থেকে 200 মানে যথেষ্ট বেশি, এবং উষ্ণতা কিন্তু উষ্ণ আর্দ্র অঞ্চলে 20 থেকে 30 ডিগ্রি উষ্ণতায় কিন্তু এই পাট চাষটা ভালো হয়। দেখো, আমাদের রাজ্যে যে মাঝে মাঝে কালবৈশাখী ঝড় হয়, সেই ঝড় কিন্তু, এবং ঝড় আর বৃষ্টি একসাথেই হয়, সেই ঝড় বৃষ্টি কিন্তু পাট চাষকে আহ, সুবিধা করে কিন্তু। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, যে যেহেতু 20 ডিগ্রি থেকে 35 ডিগ্রি তাপমাত্রা লাগছে বা উষ্ণতা লাগছে, সেহেতু ভ্যাপসা গরমেও কিন্তু এই পাট চাষটা খুব ভালো হয়। আচ্ছা স্টুডেন্ট, এবার দেখো মাটি, কি মাটিতে বা কোন ধরনের মাটিতে এই পাট চাষটা ভালো হয়। অম্লধর্মী, উর্বর, পলি ও ভারী দোআঁশ মাটিতে পাট চাষ কিন্তু ভালো হয়। অর্থাৎ পলি মাটি আমাদের রাজ্যে রয়েছে। কোথায় রয়েছে? পার্বত্য অঞ্চল আর মালভূমি অঞ্চলটা বাদ দিলে আমাদের সমগ্র পশ্চিমবঙ্গই পলি মাটি। তাহলে কিন্তু এই মাটিতে কিন্তু এই পাট চাষটা খুব ভালো হয়। এছাড়া যে মাটিতে স্টুডেন্ট নাইট্রোজেন এবং পটাশ মিশ্রিত থাকে, সেই মাটিতে কিন্তু পাট চাষটা খুব ভালো হয়। আচ্ছা, এখন দেখো ভূমির প্রকৃতি, অর্থাৎ কি রকম ভূমিভাগে এই পাট চাষটা হয়। আচ্ছা, আমি একটু আগেই তোমাদের বললাম যে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল আর মালভূমি অঞ্চল, এটা বাদে কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গে পাট চাষ হয়। তাহলে তোমরাই আমাকে বলো যে ভূমির প্রকৃতি কেমন পশ্চিমবঙ্গে এই দুটো অঞ্চল বাদ দিয়ে। ভেরি গুড। হ্যাঁ, সমভূমি অঞ্চলে, তাই তো? সমভূমির আবার কিছু কিছু ভাগ রয়েছে। কোন কোন অঞ্চলে? নদীর তীরবর্তী অববাহিকায়, বদ্বীপ অঞ্চলে, এইসব অঞ্চলে কিন্তু ভূমির, যেখানে জল দাঁড়িয়ে থাকতে পারে অনেক দিন, সেই সব নিচু জায়গায় কিন্তু এই পাট চাষ খুব ভালো হয়। আচ্ছা, এবারে দেখো জলাশয়। দেখো, পাট কাটার পর আর আঁশ ছাড়ানোর জন্য কিন্তু এই পাটকে কিন্তু 15 থেকে 20 দিন জলে ভিজিয়ে রাখতে হয়। ঠিক আছে? পাট গাছ জলে ভিজিয়ে না রাখলে এ আঁশ কিন্তু এই পাটের গা থেকে ছাড়ানো খুব কষ্ট। তাই জলে ওটাকে ভিজিয়ে রেখে পচানো হয় কিন্তু, হ্যাঁ। এই জন্য দেখবে যে পাট চাষ যেখানে করা হচ্ছে তার আশেপাশে পুকুর বা বড় বড় খাল, বিল, যেখানে জল থাকে প্রায় সময়, ঠিক আছে, সেরকম কাছাকাছি অঞ্চলে কিন্তু পাট চাষটা করা হয়। আচ্ছা, এটা আমাদের গেল প্রাকৃতিক পরিবেশ। তাহলে কেউ আমাকে বলো কোন মাটিতে এই পাট চাষটা ভালো হয়। আচ্ছা, ভেরি গুড, উর্বর পলি মাটি, তাই তো? আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্ট, অর্থনৈতিক পরিবেশ। আমরা আগেই বললাম, অর্থনৈতিক পরিবেশের মধ্যে শ্রমিক, উন্নত বীজ, সার, আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত পরিবহন ব্যবস্থা, ঐতিহাসিক কারণ, এইগুলো কিন্তু রয়েছে। প্রথমেই আমরা আসবো শ্রমিক। কেউ আমাকে একজন বলো, আমি কিন্তু ধান চাষের সময় তোমাদের বলেছিলাম শ্রমিকটা কিভাবে কাজে লাগে। সরি, ভেরি গুড। শ্রমিক কিন্তু বীজ বপন করতে,
তাই না? আগাছা নাশ করতে বা কাটতে। আচ্ছা, শোনো, তাহলে এই শ্রমিক কিন্তু পাট চাষে খুবই দরকার, এবং ক্রায়িক শ্রমিকের মাধ্যমে কিন্তু পাট চাষটা হয়ে থাকে। শ্রমিকের যদি যোগান না থাকে স্টুডেন্ট, তাহলে কিন্তু পাট চাষটা করা সম্ভব নয়। তার কারণকে আমি কেন বলছি, দেখো, পাট চাষে কিন্তু প্রচুর শ্রম লাগে এবং দক্ষ শ্রমিকও লাগে। কারণ পাট থেকে আঁশ ছাড়ানো, সেখান থেকে সেটাকে কলকারখানায় নিয়ে যাওয়া, বা সেখান থেকে বিভিন্ন যে পণ্য উৎপন্ন হয় পাটে, সেটাও কিন্তু তৈরি করতে দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। ঠিক আছে? অর্থাৎ পাট চাষে কিন্তু শ্রমিকের যোগান না থাকলে পাট চাষটা করা সম্ভব নয়। আচ্ছা, ২ নম্বর দেখো, উন্নত বীজ ও সার। উন্নত বীজ, বর্তমানে কিন্তু এই পাট চাষের জন্য উন্নত বীজের ব্যবহার করা হয়ে থাকছে। আর আমি একটু আগেই বললাম মাটিতে কি কি সারের প্রয়োজন হয়, বা মানে কোন দুটো সার থাকলে মাটিতে এটা পাট চাষটা ভালো হয়। সরি, ভেরি গুড, পটাশিয়াম, তাই তো? তাহলে পটাশিয়াম সার, ফসফেট সার, নাইট্রোজেন ইত্যাদি কিন্তু যদি জমিতে আমরা বেশি করে প্রয়োগ করি, তাহলে পাট চাষ কিন্তু আরো বেশি হবে। আধুনিক কৃষি প্রযুক্তি, দেখো, কৃষি প্রযুক্তি কিন্তু ১৯৬০-এর দশকের পর থেকে আমাদের আহ, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বেড়ে চলেছে। তার কারণ সবুজ বিপ্লবের পর তার প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও পড়েছে। বিভিন্ন জলসেচ এবং বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে কৃষিতে। আচ্ছা, ৪ নম্বর পয়েন্ট দেখো, উন্নত পরিবহন ব্যবস্থা। আচ্ছা, পাট চাষ কিন্তু যেখানে হয় সেখান থেকে কলকারখানায় নিয়ে যেতে হবে। তার জন্য কি লাগবে? উন্নত পরিবহন ব্যবস্থা। আর একটা জিনিস তোমরা স্টুডেন্ট মাথায় রাখবে, পাট যেহেতু বাণিজ্যিক একটা ফসল এবং এর থেকে অনেক অর্থ আসে, তাই এটা বিদেশে রপ্তানি করতে হয়। তাহলে বিদেশে রপ্তানি করতে গেলে আমাদের কিন্তু পরিবহন ব্যবস্থাকে সব থেকে বেশি উন্নত হতে হবে। কারণ এই বিভিন্ন গাড়ি বা জাহাজ ইত্যাদির মাধ্যমেই তো এগুলো আমরা বিদেশে পাঠাবো। তারপরে তো আমাদের কাছে অর্থ আসবে, তাই না? তাই আহ, পাট চাষের ক্ষেত্রে কিন্তু উন্নত পরিবহন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা পয়েন্ট দেখো স্টুডেন্ট, ঐতিহাসিক কারণ। আচ্ছা, সারা বিশ্বে কিন্তু এই পাট চাষটা প্রথম শুরু হয়েছিল আমাদের ভারতবর্ষেই, ব্রিটিশ শাসিত ভারতবর্ষ। তখন কিন্তু আমাদের ভারতবর্ষে ব্রিটিশরা শাসন করত, এবং তাদের উদ্যোগেই কিন্তু প্রথম আমাদের ভারতবর্ষে বাংলাদেশ, এবং বর্তমানে বাংলাদেশ এবং আমাদের যে পশ্চিমবঙ্গ, সেখানে কিন্তু হুগলি নদীর ২ তীরে প্রচুর পরিমাণে কলকারখানা গড়ে তোলা হয়, এবং পাট চাষ করার মাধ্যমে সেই সব জায়গায় পাটজাত দ্রব্যের বিভিন্ন রকম উৎপাদন করে বিদেশেও পাঠাতে হতো। আচ্ছা, সারা বিশ্বে কিন্তু আগে থেকেই, অনেক আগে থেকেই কিন্তু এই হুগলি নদীর ২ তীরবর্তী অঞ্চল বিখ্যাত। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে আমরা কি পড়লাম? যে পাট চাষের অনুকূল বা ভৌগোলিক পরিবেশ, সেটা প্রাকৃতিক এবং অর্থনৈতিক, এই দুটোই পড়লাম। এবারে স্টুডেন্ট আমরা এই যে পাট চাষের কি কি উন্নত বীজ লাগে, বা পশ্চিমবঙ্গের কোন কোন জায়গাগুলো পাট চাষ খুব ভালো হয়, সেই বিষয়গুলো কিন্তু জানবো। আচ্ছা স্টুডেন্ট, দেখো, পাট উৎপাদক অঞ্চল। আচ্ছা, তোমরাই আমাকে বলো প্রথমে যে পশ্চিমবঙ্গে পাট কোন মাটিতে খুব ভালো হয়। তোমরাই বলো, একটু আগেই আমি বলেছি উর্বর পলি মাটিতে, তাই তো? আচ্ছা, ঠিকই বলেছো তোমরা। তাহলে তোমরাই বলো যে উর্বর পলি মাটি পশ্চিমবঙ্গের কোথায় কোথায় দেখা যায়? ভেরি গুড। হ্যাঁ, বেশিরভাগ কিন্তু পশ্চিমবঙ্গের অঞ্চলে কিন্তু এই পলি মাটি দেখা যায়, তাই না? উত্তরের, হ্যাঁ বলো, উত্তরে পার্বত্য অঞ্চল আর মালভূমি অঞ্চল বাদে। ভেরি গুড। দেখো স্টুডেন্ট, তোমরা ছবিটা, ডান দিকে ছবিটা দেখলেই বুঝতে পারবে, উত্তরের যে পার্বত্য অঞ্চল
অর্থাৎ কোন কোন জেলা বলো, তোমরাই বলো। দার্জিলিং, বাহ। আর এই যে পুরুলিয়া মালভূমি অঞ্চল, এই মালভূমি অঞ্চল বাদ দিয়ে কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গে কিন্তু এই পাট চাষটা হয়ে থাকে। ঠিক আছে? ছবিতে দেখো যে অংশগুলো লাল লাল রয়েছে গাছ, সেগুলো কিন্তু পাট গাছের ছবি। ঠিক আছে? এই যে পশ্চিমবঙ্গ অঞ্চলগুলো যেগুলো লাল লাল গাছ রয়েছে, সেই অঞ্চলগুলোতে কিন্তু পাট চাষ খুব ভালো হয়। ঠিক আছে? আচ্ছা, আমরা কি জানলাম যে পুরুলিয়া আর দার্জিলিং বা বাঁকুড়ার কিছু অংশ, এইসব জায়গা বাদ দিয়ে কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গে পাট চাষ হয়। তাহলে প্রধান প্রধান জেলাগুলো কি, সেগুলো কিন্তু আমরা একটু দেখে নেব। দেখো, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার, আলিপুরদুয়ার, হুগলি প্রভৃতি, এছাড়া যে আরো অন্যান্য যে রাজ্য, সরি, যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতে কিন্তু এই পাট উৎপাদনটা খুব ভালো হয়। ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম যে পাট উৎপাদক অঞ্চলগুলো। আচ্ছা স্টুডেন্ট, তোমরা ছবিটা লক্ষ্য করো, দেখো এই যে পাট উৎপাদক অঞ্চলের মাঝখান দিয়ে দেখো একটা নদী বয়ে এসে দক্ষিণবঙ্গে বা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে, তাই তো? আচ্ছা, এই যে নদী, এর দুই পাশে যে তীরবর্তী অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু পাট চাষটা খুব ভালো হয়। অর্থাৎ নদী অববাহিকায় বা নদীর যে প্লাবন ভূমি, যেখানে নদী প্রায় বন্যা হয়, দুকুল ছাপিয়ে জল চলে যায় প্লাবন ভূমিতে, কিন্তু পাট চাষটা ভালো হয়। ঠিক আছে? উন্নত পাট বীজ। আচ্ছা, বর্তমানে কিন্তু এই পাট বীজের কিন্তু অনেক উন্নতি লাভ করেছে। ঠিক আছে? কি কি উন্নত বীজ পাট ক্ষেতে ব্যবহার করা হয়? দেখো, বৈশাখী তোষা, চৈতালি তোষা, বাসুদেব তোষা, আর সবুজ সোনা, শ্যামলী ইত্যাদি উচ্চ ফলনশীল পাট বীজ কিন্তু পাট ক্ষেতে ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা জানলাম পাট উৎপাদক অঞ্চল এবং উন্নত পাট বীজ সম্পর্কে। ঠিক আছে? এইবার আমরা আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে কেন পাট চাষটা ভালো হয় সেই সম্পর্কে জানব। দেখো স্টুডেন্ট, পশ্চিমবঙ্গে পাট চাষে উন্নতির কারণ। আচ্ছা, আমরা কিন্তু আগেই জেনেছি পুরো ভারতবর্ষের মধ্যে বলো প্রথম রাজ্য কোনটি যেটা পাট উৎপাদন সব থেকে বেশি হয়? আমাদের পশ্চিমবঙ্গ। তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে কিন্তু পাট চাষটা খুব ভালোই হয়, তাই না? এর পিছনে কিছু প্রাকৃতিক কারণ এবং কিছু অর্থসামাজিক কারণ রয়েছে। সেই কারণগুলো কিন্তু স্টুডেন্ট এবার আমরা আলোচনা করব। দেখো, জলবায়ু, তোমরাই বলবে আমাকে, আমি এগুলো আগেই আলোচনা করে এসেছি। জলবায়ু, আচ্ছা, জলবায়ুর মধ্যে রয়েছে বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা, তাই তো? আচ্ছা, তোমরা আমাকে বলো যে পাট চাষে কেমন জলবায়ু প্রয়োজন? ভেরি গুড, 23 ডিগ্রি থেকে 35 ডিগ্রি, তাই তো? আচ্ছা, এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এই সমভূমি অঞ্চলে এই তাপমাত্রাটা প্রায়শই থাকে, শুধু শীতকাল বাদ দিয়ে, তাই তো? তাহলে আহ, এই সময়টা কিন্তু পাট চাষের জন্য খুবই আদর্শ সময়। বর্ষাকাল এবং গ্রীষ্মকালে আমাদের এই উষ্ণতা থাকে তাই। এছাড়া বৃষ্টিপাতও কিন্তু 100 থেকে 200 সেন্টিমিটারের মতো আমাদের এই সমভূমি অঞ্চলে হয় বা তারও বেশি হয়, যা পাট চাষের জন্য খুবই ভালো। আর দেখো, যে ঝড় বৃষ্টি, কালবৈশাখী বা অন্যান্য যে যে ঘূর্ণিঝড় যেগুলো হয়, সেগুলো কিন্তু পাট চাষকে বা পাট উৎপাদনে সুবিধা করে, তাই তো? তাহলে জলবায়ু কিন্তু, যে জলবায়ুটা পাট চাষের জন্য অনুকূল, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে রয়েছে। আচ্ছা, 2 নম্বর দেখো, মাটি ও ভূমি। দেখো, পশ্চিমবঙ্গে কিন্তু এই সমভূমি অঞ্চলে পলিমাটি দ্বারা গঠিত, সূক্ষ্ম পলিমাটি, এছাড়া দোআঁশ মাটি, সঙ্গেও উন্নত মাটি বা উর্বর পলিমাটি রয়েছে, মিশে রয়েছে। এই পলিমাটিতেই কিন্তু নাইট্রোজেন এবং পটাশের ভাগ কিছু অংশে থাকে, যার ফলে পাট জাতীয় উদ্ভিদ কিন্তু আমাদের এই সমভূমি অঞ্চলে মাটিতে খুব ভালো হয়। আচ্ছা, পরে দেখো, স্থির জলাশয়।
আমাদের পশ্চিমবঙ্গের সমতল ভূমিতে বর্ষার সময় দেখবে প্রচুর জমি জলমগ্ন হয়ে থাকে, তাই তো? বা খাল বিলের জল কিন্তু ভর্তি থাকে পুরো বর্ষাকালে। সেই সময় কিন্তু পাটজাত ওই যে পাট সেগুলো কিন্তু আহ, ক্ষেত ক্ষেত থেকে নিয়ে এসে ওখানে 20-30 দিনের মতো পচিয়ে রাখা হয়। না হলে তো ওই আঁশগুলো ছাড়াতে খুব সমস্যা হয়, তাই না? ভেরি গুড, ঠিক বলেছো যে আঁশ যদি না ডোবাই না পচে তাহলে ছাড়াতে সমস্যা হয়। আচ্ছা, এটা স্বাভাবিকভাবে গেল প্রাকৃতিক কারণ, ঠিক আছে। এরপরে দেখো আর্থ সামাজিক কারণ। সূক্ষ্ম দক্ষ শ্রমিক। আমাদের এই সমভূমি অঞ্চলে কিন্তু অনেক মানুষ বা বেশিরভাগ মানুষ কিন্তু কৃষি কাজের সাথে যুক্ত। কেউ ধান, কেউ পাট, তাই না? হ্যাঁ, এই পাট গাছ চাষে কিন্তু প্রচুর শ্রমিক লাগে এবং সুদক্ষ শ্রমিক লাগে কিন্তু। যদি শ্রমিকের অভাব হয় তাহলে কিন্তু পাট চাষটা ভালো হবে না, সেটা আমরা আগেই জেনেছি, তাই তো? আচ্ছা, বাজার ও উন্নত পরিবহন। কেউ আমাকে বলো যে পাট চাষে উন্নত পরিবহনটা কেন দরকার? আমি একটু আগেই বলেছি। ভেরি গুড, বাহ, বাণিজ্যিক ফসল, তাই তো? অর্থকারী। আচ্ছা, এটা কিন্তু আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর অর্থ উপার্জন করতে পারি। তাই উন্নত পরিবহন লাগবে, কারণ পরিবহন ভালো না হলে সেই জিনিসগুলোকে বা পাটজাত দ্রব্যকে আমরা বিদেশে কি করে পাঠাবো? এই জন্য কিন্তু আমাদের এই যে পশ্চিমবঙ্গের কলকাতার হলদিয়া বন্দর, জাহাজ বন্দর খুবই কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। বিদেশে বিভিন্ন পার্শ্ব দ্রব্য রপ্তানিতে কিন্তু এই হলদিয়া বন্দর থেকে সারা বিশ্বের প্রায় পাঠাতো দ্রব্য কিন্তু রপ্তানি করা হয়, ঠিক আছে। আধুনিক কৃষি প্রযুক্তি। দেখো, আহ, বর্তমানে কিন্তু কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এসেছে। কিছুদিন আগেও কিন্তু এই আধুনিক প্রযুক্তি তেমন ভাবে আমাদের রাজ্যে ছিল না বা আসেনি, কিন্তু বর্তমানে কিন্তু আধুনিক প্রযুক্তি কৃষিক্ষেত্রে বা পাট চাষের ক্ষেত্রে বলো বা ধান চাষের ক্ষেত্রে বলো, সব ক্ষেত্রেই কিন্তু আধুনিকতার ছোঁয়া লেগেছে। তাই সব দিক দিয়ে বিচার করে আমরা কি বলতে পারি যে পাট চাষ পশ্চিমবঙ্গ উন্নতি লাভের কারণগুলি কিন্তু জলবায়ু, তারপরে এখানকার সুন্দর পলি মাটি, স্থির জলাশয়, উন্নত বাজার বা মানুষের চাহিদা। যেহেতু জনসংখ্যা আমাদের এখানে অনেক বেশি, ফলে মানুষের কি চাহিদাও বেশি, তাই কিন্তু পশ্চিমবঙ্গ পাট চাষ ভীষণভাবে উন্নতি লাভ করেছে। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু জানলাম যে পাট চাষ আমাদের পশ্চিমবঙ্গে খুবই ভালো হয় এবং ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে, তাই তো? আচ্ছা, তা সত্ত্বেও কিন্তু স্টুডেন্ট এই যে পাট চাষ, এই পাট চাষের কিছু কিছু সমস্যার সম্মুখীন কৃষকদের হতে হয়। সেই সমস্যাগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি, একটু দেখো। প্রথমেই দেখো, এই যে প্রায়শই অনাবৃষ্টিত খরা ও অতিবৃষ্টিতে বন্যা পাট চাষের ক্ষতি করে। আচ্ছা, অনাবৃষ্টিত খরা মানে কি? কেউ বলো আমাকে। বৃষ্টি না হওয়ার ফলে খরা হচ্ছে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এই যে আমি তোমাদের বৃষ্টিপাত পড়েছিলাম পশ্চিমবঙ্গে পড়ানোর সময়, বৃষ্টিপাত সম্পর্কে বা জলবায়ু সম্পর্কে যখন পড়িয়েছিলাম, তখন কিন্তু আমি বলেছিলাম যে বৃষ্টিপাতটা কখন আসে বা কার দ্বারা আসে, সেটা কিন্তু আমাকে বলো তোমরা। ভেরি গুড, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আমাদের রাজ্যে বৃষ্টিপাত ঘটে, তাই তো? দেখো, এই বৃষ্টিপাত যদি সময়ের ঠিক আগে এসে যায় তাহলে কিন্তু প্রচুর বৃষ্টিপাত ঘটায়, আর ঠিক সময় যদি না আসে বা পরে আসলো তাহলে কিন্তু খরার সৃষ্টি হয়, ঠিক আছে। দেখো তোমরা ছবিতে জমিতে জল নেই বলে দেখো শুকিয়ে গেছে, এতে কিন্তু চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার পরের ছবিটা দেখো, অতিবৃষ্টির ফলে জল দাঁড়িয়ে গেছে, সেখানেও কিন্তু পাট চাষের ক্ষতি হবে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট দেখো, আমাদের রাজ্যের উৎপাদিত পাটের মান কিন্তু বাংলাদেশের মতো এত উন্নত নয়। বাংলাদেশের যে পাট চাষ হয় সেটা কিন্তু অনেক বেশি উন্নত, তার ফলে কি হয়, এই যে বিদেশের রপ্তানির ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতকে টেক্কা দেয় কিন্তু বাংলাদেশ পাট চাষে।
পাটজাত যে বিভিন্ন দ্রব্য উৎপন্ন হয় সেই দ্রব্যগুলো কিন্তু বেশি বা বাইরের দেশগুলো কিন্তু বাংলাদেশ থেকে বেশি নেয়। তার ফলে আমাদের বাজারটা অনেকটাই মরে যায় বা কৃষকরা হতাশ হয়ে পড়ে। এটাও কিন্তু একটা সমস্যা। ৩ নম্বর দেখো, চাষের খরচ বৃদ্ধি, সেই সাথে সাথে মাঝে মাঝে অলাভজনক দাম পাট চাষের কিন্তু ক্ষতি করে। কোনো বছর দেখবে পাট চাষের ক্ষেত্রে হঠাৎ খরচটা অনেক বেড়ে যাচ্ছে, অথচ পাট আহ, বিক্রি করে কিন্তু কৃষকরা সেই মুনাফাটা বা সেই টাকাটা কিন্তু বাজার থেকে তুলে আনতে পারে না। তার ফলে কৃষকরা কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় এবং মাঝে মাঝে তারা আত্মহত্যাও কিন্তু করে ফেলে। আচ্ছা, নাম্বার ৪, পাটের বিকল্প তন্তু বা কৃত্রিম তন্তুর ব্যবহার কিন্তু বেড়ে চলেছে। তোমরাই বলো, পাটের বদলে আমরা এখন কি ব্যবহার করছি? ভেরি গুড, প্লাস্টিক, পলিথিন, তাই তো? দেখো আগে কিন্তু এইসব এতটা চল ছিল না। প্লাস্টিক পলিথিনের কিন্তু মানুষ বেশি ব্যবহার করতো না। বেশি ব্যবহার করতো কি? এই পাটজাত দ্রব্য তৈরি, ব্যাগ, চট, ঠিক আছে, এইগুলো ব্যবহার করতো। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছো যে আগে কিন্তু পাটের দড়িও কিন্তু খুব প্রচলন ছিল। পাটের দড়ি, এখন কিন্তু সেই দড়ি এর পরিবর্তে বাজারে লাইলনের দড়ি কিন্তু প্রচলন চলে এসছে। যার ফলে কৃষকরা আহ, হতাশ হয়ে পড়ছে, তাদের পণ্য বাজারে সেইভাবে বিক্রি হচ্ছে না। এটাও একটা সমস্যা দাঁড়িয়েছে। আচ্ছা, নাম্বার ৫, পূর্ব এশিয়ার কয়েকটি দেশ পাট চাষ বাড়াতে থাকায় এই রাজ্যে পাটের চাহিদা কমে যাচ্ছে। দেখো স্টুডেন্ট, পাট চাষ কিন্তু ভারতবর্ষে প্রথম শুরু হয়েছিল, কিন্তু ধীরে ধীরে যে পূর্ব এশিয়ার যে বিভিন্ন দেশ, যেমন তোমার মায়ানমার, থাইল্যান্ড, এইসব যে দেশগুলো কিন্তু পাট চাষে দিনের পর দিন উন্নতি লাভ করছে। তার ফলে আমাদের রাজ্যের যে পাটের চাহিদা, বিদেশে যে চাহিদা, সেই চাহিদাটা কিন্তু দিনের পর দিন কমে যাচ্ছে। তাহলে এটাই গেল পাট চাষের সমস্যা। এই সমস্যাগুলি সমাধানের জন্য কিন্তু সরকার বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া এই যে প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার জন্য এই পাটজাত দ্রব্য কিন্তু খুব ভালো এবং পরিবেশ বান্ধব, তাই না? আগেই আমরা জেনেছি। তাই সরকার কর্তৃক এই পাট চাষকে আরো বাড়াতে বা চাষিদের উৎসাহিত করতে কিন্তু অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেই পদক্ষেপগুলি কি, সেগুলো আমরা একটু জানব। পাটের উৎপাদন বাড়াতে সরকারি স্তরে গৃহীত পদক্ষেপ। দেখো স্টুডেন্ট, বর্তমানে আমাদের রাজ্য সরকার কিন্তু এই পাট চাষিদের এবং পাট চাষের আরো উৎপাদন বাড়াতে কিন্তু নানা রকম পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে দেখো, ১ নম্বর, উৎপাদন বাড়াতে বর্তমান উন্নত মানের পাট বীজ ব্যবহার করা হচ্ছে। সরকার কর্তৃক কিন্তু এই পাট বীজগুলি কৃষকদের কাছে খুবই কম দামে বেচা হয়, যাতে কৃষকরা উন্নত মানের পাট বীজ ব্যবহার করে পাটের যে যোগান সেটা কিন্তু বজায় রাখতে পারে। ঠিক আছে? দেখো, ২ নম্বর, বিভিন্ন গণমাধ্যমে প্রচার এবং প্রতিনিধি পাঠিয়ে পাটের উৎপাদন বাড়াতে সাহায্য করা হচ্ছে। কৃষকদের সাথে বিভিন্ন এই যে যারা পাট চাষ সম্পর্কে জানে বা পাট চাষ নিয়ে গবেষণা করে, তাদের কিন্তু কৃষকদের সঙ্গে বিভিন্ন আলোচনা সভা এবং গণমাধ্যমে যে পাটজাত দ্রব্যের যে বিপুল চাহিদা এবং এটা যে পরিবেশ বান্ধব, সেটা কিন্তু তাদের বোঝানো হচ্ছে এবং এই কারণেই কিন্তু পাট চাষটাকে সরকারি স্তর থেকে কিন্তু বেশি করে উৎসাহিত দেওয়া হচ্ছে। নাম্বার ৩, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে কিন্তু পাট গবেষণা কেন্দ্র স্থাপিত হয়েছে। যদি পরীক্ষায় কোশ্চেন এরকম আসে যে ভারতের পাট গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত, তাহলে উত্তর হবে কিন্তু উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর। এখানে নানা রকম বিভিন্ন বীজ, তারপরে পাটজাত দ্রব্য থেকে আরো কি কি দ্রব্য উৎপন্ন করা যেতে পারে, এইসব বিষয়ে কিন্তু গবেষণা করা হয়। ঠিক আছে? আচ্ছা, নাম্বার ৫, এটি পরিবেশ বান্ধব দ্রব্য বলে পাটজাত দ্রব্যের যাতে ব্যবহার মানুষেরা বাড়ায়, সেই জন্য কিন্তু বিভিন্ন সরকারি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এই যে প্লাস্টিক পলিথিন দেখবে তোমরা যে সরকার থেকে এখন মাইক অ্যানাউন্স করে বা বাজারে গেলে তোমরা দেখবে যে অনেক ব্যবসায়ী প্লাস্টিক পলিথিন ব্যবহার কিন্তু কমাচ্ছে। তার কারণ এগুলো কিন্তু পরিবেশের ক্ষতি করছে। তার বদলে এই প্লাস্টিকের বদলে এই পার্শ্ব দ্রব্যের তৈরি ব্যাগ, বিভিন্ন বস্তা, এগুলো কিন্তু বর্তমানে বেশি করে ব্যবহার করা হচ্ছে। এর জন্য সরকার থেকে কিন্তু বিভিন্ন বাজার কর্তৃপক্ষের কাছে গিয়ে আবেদন করা হচ্ছে বা আইন করেও কিন্তু প্লাস্টিকটা বন্ধ করার চেষ্টা চলছে। আচ্ছা, এছাড়া এই যে পার্যটন যে দ্রব্য, সেগুলো আরো বেশি করে উৎপাদনের মাধ্যমে কিন্তু চাষিদের চাষিদের উৎসাহিত করা হচ্ছে। যেহেতু উৎপাদন বাড়লে মানুষের চাহিদা বাড়বে, তাই না? তার সাথে কিন্তু চাষিদেরও সম্পর্ক রয়েছে। চাষিরা বেশি করে আর উৎপন্ন করবে। আচ্ছা, এটা গেল পশ্চিমবঙ্গের পাট চাষের ক্ষেত্রে যে সরকারি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেই সমস্ত বিষয়গুলো। ঠিক আছে? এরপরে স্টুডেন্ট কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে পাট চাষের, সেটা আমরা জানব। কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখো, উম, এই পয়েন্টগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? আমাদের রাজ্য পাট উৎপাদনে কিন্তু ভারতবর্ষের মধ্যে প্রথম। এটা তোমরা আগেই জেনেছো, তাই তো? ২ নম্বর পয়েন্ট দেখো, খুবই ইম্পর্টেন্ট। হেক্টর প্রতি যে পাট উৎপন্ন হয়, এই পাট উৎপাদনেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে প্রথম। আচ্ছা স্টুডেন্ট, আগের দিন যখন আমি তোমাদের ধান সম্পর্কে পড়িয়েছিলাম, তখন কিন্তু আহ, একটা কথা আমি তোমাদের বলেছিলাম যে হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? কেউ জানলে আমাকে প্লিজ বলো। ভেরি গুড, তুমি আমার ক্লাসটা কিন্তু মন দিয়ে শুনেছো আগের দিনের, তাই তো? আচ্ছা, ঠিকই বলেছে ও। ও বলেছে পাঞ্জাব। দেখো, ধান উৎপাদনে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ প্রথম, কিন্তু হেক্টর প্রতি উৎপাদনে পাঞ্জাব রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে প্রথম। আচ্ছা, ৩ নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখো। পাটকে কিন্তু সোনালী তন্তু বলা হয়। কেন বলা হয়? পাট আর যে পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানি করে কিন্তু আয়ের পথ সুগম হয়। এই কারণে এই পাটকে সোনালী তন্তু আখ্যা দেওয়া হয়েছে। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষায় কিন্তু আসতেই পারে যে পাটকে কেন সোনালী তন্তু বলা হয়। আচ্ছা, নাম্বার ৪, পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে কিন্তু পাট গবেষণা কেন্দ্র স্থাপিত হয়েছে। এটাও খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে কোথায় পাট গবেষণাগার কেন্দ্র রয়েছে? পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। আচ্ছা, ১৮৮৫ সালে তখন কিন্তু আমাদের এই দেশে ব্রিটিশরা শাসন করত, তাই তো? ১৮৫৫ ১৮৫৪ সালে পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম পাট কলটি কিন্তু এই ১৮৫৪ সালে হুগলি জেলায় রিষড়াতে স্থাপন হয়। দেখো, হুগলি নদীর তীরে কিন্তু এই পাট কলটা স্থাপন হচ্ছে। তার কারণ আমরা জানি, কলকারখানায় প্রচুর পরিমাণে জলের চাহিদা আছে। আচ্ছা, এই কারণে কিন্তু সারা বিশ্ব আমাদের হুগলি নদীর ২ তীরবর্তী অঞ্চলকে কিন্তু এই পাট চাষের জন্য অনেক আগে থেকেই কিন্তু চেনে। আর পাটজাত দ্রব্য কিন্তু আমরা বেশিরভাগ বিদেশে রপ্তানি করি। আচ্ছা, ৬ নম্বর পয়েন্টে দেখো, পাটের যে বৈজ্ঞানিক নাম, সেই নামটা হলো কস্তুরাস ক্যাপসুলারিস। মনে রাখবে ভালো করে, পাটের বৈজ্ঞানিক নাম হলো কস্তুরাস ক্যাপসুলারিস। ঠিক আছে, মনে থাকবে তাহলে? আচ্ছা, এরপরে লাস্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, ৭ নম্বর। পাট পরিমাপের একক হলো গাঁট। বিভিন্ন এককের পরিমাপ আছে, যেমন লিটার, তাই তো? কিলোমিটার। এটা কিন্তু এই যে পাটটা কিন্তু পরিমাপ করা হয় গাঁটে। ঠিক আছে? ১ গাঁট সমান সমান কিন্তু ১৮০ কেজি। তাহলে ১ গাঁটের পরিমাণ কত? ১৮০ কেজি। আচ্ছা, এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে। সমস্ত বিষয় কিন্তু আমরা পাঠ সম্পর্কে জানলাম এবং বুঝলাম। তোমরা যদি কোনো বিষয় পাঠের সম্বন্ধে বা আগে কোনো বিষয় যদি অসুবিধা থাকে আমাকে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমটা সলভ করার জন্য। আচ্ছা, এরপরে স্টুডেন্ট, এই পার্ট যে পড়লাম আমরা, সেখান থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে। ঠিক আছে? সেই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের জন্য তৈরি করেছি।
পরের স্লাইডে তোমরা প্রশ্নগুলো দেখো এবং দেখে আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করো। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু আমাদের এই ক্লাসের শেষের দিকে এসে গেছি এবং পশ্চিমবঙ্গের পাঠ সম্পর্কে বিস্তারিত জেনেওছি। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের জন্য তৈরি করেছি, তোমরা সেটাকে উত্তর দেওয়ার চেষ্টা করো, আর যেগুলো পারবে না সেগুলো আমি আবার বলে দেবো। দেখো, প্রথম প্রশ্ন, উৎপাদনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত পাট চাষে? বলো কেউ আমাকে। অনেকবারই বলেছি কিন্তু আমি এটা। ভেরি গুড, প্রথম। আচ্ছা, উৎপাদনেও কিন্তু প্রথম এবং হেক্টর প্রতি উৎপাদনেও কিন্তু প্রথম আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। ২ নম্বর দেখো, পাটকে সোনালী তন্তু বলা হয় কেন? খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য। বলো, তুমি আমাকে বলো। আচ্ছা, ভেরি গুড। পাট কিন্তু এমন একটা ফসল যেটাকে আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর অর্থ উপার্জন করতে পারি, তাই তো? তাই পাটকে সোনালী তন্তু বলা হয়। আচ্ছা, ভেরি গুড। ভারতের প্রধান পাট গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? বলো। আমাদের রাজ্যেই কিন্তু। ব্যারাকপুরে, তাই তো? আচ্ছা, ভেরি গুড। পরের ৪ নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রথম পাটকল কবে স্থাপিত হয় এবং সেটা পশ্চিমবঙ্গের কোথায়? বলো। ভেরি গুড। প্রথম পাটকল কিন্তু আমাদের এই কলকাতায় স্থাপিত হয়, হুগলিতে, এবং রিষাড়া নামক একটি জায়গায় কিন্তু প্রথম পাটকল স্থাপিত হয়। আচ্ছা, সব থেকে বেশি পাট চাষ হয় কোথায়? পশ্চিমবঙ্গে সব থেকে বেশি পাট চাষ হয় কোথায়? পলি মৃত্তিকায়, তাই তো? আচ্ছা, ভেরি গুড। তাহলে পাট চাষ কিন্তু পলি মাটিতে ভালো হয়, আর উত্তরের পার্বত্য অঞ্চল এবং পশ্চিমের মালভূমি অঞ্চল বাদ দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গে কিন্তু এই পাট চাষটা খুব ভালো হয়। ৬ নম্বর দেখো, হেক্টর প্রতি পাট উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান কত? এটা আমি আগেই বলেছি, একটু আগেই বলেছি। ভেরি গুড, প্রথম। আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, তোমরা আশা করি আমার এই পুরো ক্লাসটা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে? পরে একটা ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।